আকাশ মাহিনের দিকে তাকালো। যদিও ব্যবসায়িক কাজে মাহিন যুক্ত নয়, সে রিসোর্স টিমের হেড। সব ধরনের তথ্য তার নিকটে থাকা বাধ্যতামূলক। একটি নিঃশ্বাস ফেলে নিজের সাথে নিয়ে আসা তথ্য বহুল ফাইল এগিয়ে দিল মাহিন। গত 2 বছর ধরে একটু একটু করে সাজানো হয়েছে এই পরিকল্পনা। কেবি গ্রুপের অগোচরে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো একত্রিত করে ভিন্ন সংগঠন তৈরি করা হয়েছে। অগোচরে টেন্ডার প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কায়সার পরিবারের সদস্যদের নানা রকম ক্যান্ডাল, অতীতের ব্যর্থতা, সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সহ সব কিছু মিলিয়ে নেগেটিভ চিন্তাধারা প্রদর্শন করা হয়েছে। এক কথায় অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পনা করে বর্তমানে বাস্তবে রূপ দেওয়া হয়েছে গ্রেট মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের মূল হোতা? উত্তরটা নিশ্চয়ই আপনার অজানা নয় স্যার। টেবিলে আঙুল ঠুকতে থাকলেন বাদশাহ। তার অভ্যন্তরে একসাথে এত ধরনের অনুভূত হচ্ছে যে সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে পড়েছেন যেন। একটি নামই তার মস্তিষ্কে চিৎকার করে জানান দিচ্ছে পূর্ণ শত্রু বিলাল রেহমান। কেবি গ্রুপের সঙ্গে টক্কর দেওয়ার মতো প্রবণতা এবং ক্ষমতা শুধুমাত্র রেহমান গ্রুপেরই রয়েছে। রেহমান বনাম কায়সার, এই শত্রুতা বংশ পরম্পরা আবর্তিত হয়ে এসেছে। কেবি গ্রুপের দাপটে রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছিল রেহমান গ্রুপ। তাদের 2 প্রজন্ম আগের কর্ণধার বাংলাদেশ থেকে তল্পিতল্পা গুটিয়ে পাড়ি জমিয়েছিল সুদূর ইতালিতে। আগুনে পুড়ে তৈরি হওয়া ছাই থেকে নতুনভাবে জন্ম নেয়া ফেনিক্স পাখির মতোই পুনরায় মাথা চারা দিয়ে উঠে রেহমান গ্রুপ বহু বছর পর। যার কর্ণধার ততদিনে গিয়ে ঠেকেছে বিলাল রেহমান পর্যন্ত। বিচক্ষণ সিদ্ধান্ত এবং দূরদর্শিতা প্রয়োগ করে পুনরায় নিজের বাবার ভিসা বাংলাদেশে গড়েছে। শিকড়ের মতন ছড়িয়ে পড়তেই থাকে রেহমান গ্রুপ। অবশ্য তা মোকাবেলার ব্যবস্থা কেবি গ্রুপ নিয়েছিল। জোর ব্যবস্থা একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার, কিন্তু ভাগ্যের পরিহাস পরিকল্পনা ছিল ভিন্ন। হয়তো এই ধ্বংসের ময়দানে প্রস্ফুটিত এক নব্য পুষ্পকলির অতঃপর কেবি গ্রুপের অমোঘ বিজয়, রেহমান গ্রুপের পূর্ণ পতনের সম্ভাবনা। তবে এই ধসের ভাইরাস হয়ে তা আঁকড়ে বসে আছে কেবি গ্রুপের শরীরে। এতদিন আন্দাজও করা সম্ভব হয়নি। অবশেষে মরণ কামড় দিয়েছে রেহমান। স্যার, আকাশে ডাকে বাস্তবতায় ফিরলেন বাদশাহ। একটি দীর্ঘশ্বাস ছেড়ে চেপে ধরলেন কপাল। আর কিছু ভাবতে ইচ্ছুক নন তিনি। আকাশে এক মুহূর্ত নীরব থেকে অতঃপর জানালো, আরও একটি খবর রয়েছে। আর দুঃসংবাদ ভালো লাগছে না। বলা জরুরি। হাতের ইশারা তাচ্ছিল ভরে আকাশকে কথা জারি রাখতে বললেন বাদশাহ। 21শে সেপ্টেম্বর হজরত ফাতিমা কালিম মাদ্রাসা এবং এতিমখানায় রেহমান গ্রুপের তরফ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হয়তো এটি আমাদের একমাত্র সুযোগ। নড়চড় হয়ে বসলেন বাদশাহ। আকাশ এই খবর কোথা থেকে জোগাড় করেছে তা জিজ্ঞাসাবাদের প্রয়োজনও বোধ করলেন না। ছেলেটি দারুণ কর্মা, যেখানে থুতু মরুচর ব্যতীত কিছুই তার নজরে পড়ছিল না, সেখানে যেন হঠাৎ করে জলের ধারার উৎপত্তি ঘটিয়েছে। সে উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন, মাদ্রাসা? কিন্তু ব্যাপারটা রিক্সিও যাবে না? হবে না, আপনি আমার উপর দায়িত্ব ছেড়ে দিন স্যার। বিল্লাল রোমান যদি ভুলক্রমেও সেখানে উপস্থিত থাকে তাহলে সেটি হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। মাহিনের তীর্যক হাসি এবং দৃঢ় প্রতিজ্ঞা কর্ণস্বরে হৃদয়ে সুখ অনুভূত হলো বাদশার। চেয়ারে হেলান দিয়ে দৃষ্টিপাত করলো সূর্যাস্তে। এই বিলালের একটি ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে অলিখিত শত্রুরও পতন ঘটাবে অচিরেই। 21 সেপ্টেম্বর পতনের দিন। পুনরায় সেই দিনেই রচিত হবে এক মহা ইতিহাস। চিত্রলেখা নামটি শুনেছ? মিষ্টি কণ্ঠটি কর্ণকুঠুরে যেন শীষ বাজিয়ে গেল। ঝট করে ফিরে তাকালো নিহাত। মার্বেল ভবনের রুফটপে এসেছে সে। চেয়েছিল সুদূর গগনপানে পেছনে রোজার অস্তিত্ব। তার চেহারা কিঞ্চিত হলেও বিস্ময়ের উৎপত্তি ঘটালো। তার থেকেও অধিক বিহ্বল করে তুলল নামটির উচ্চারণে। পকেটে 2 হাত ভরে ফিরল নিহাত। সরু দৃষ্টিতে জিজ্ঞাসা করলাম, তুমি জানো? অর্থাৎ তুমিও এই সম্পর্কে অবগত? দৃষ্টি সরিয়ে নিজের পায়ের জুতোর দিকে তাকালো ছেলেটি। বায়ু প্রবাহ এলোমেলো করে দিল চুলের গুচ্ছ। কানের লতিতে দুলতে থাকলো লম্বা চেনের দুলচে। ধীর পায়ে এগোলো রোজা। তার প্রশান্ত অবয়বে
অস্বস্তি হচ্ছে নিহাদের। মুখোমুখি হতে চলেছে সে এক অশুভ অতীতের ভালো মতন বুঝতে পারল। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ। নিহাদকে পাশ কাটিয়ে এক প্রান্তে গিয়ে দাঁড়ালো রোজা। খোলা চুল তার বায়ুর সঙ্গে দোল খাচ্ছে, যেন সমুদ্রে উঠছে দুর্বার ঢেউমালা। নিশ্চুপ থাকলো নিহাদ। সর্বকালের প্রফুল্লতা তার বিদায় নিয়েছে গতকালই। কতদিন ধরে চেনো আসমানকে? তোমার চাইতে অনেক বছর আগে থেকে। তির্যক রেখায় আবর্তিত হলো নিহাদের ঠোঁট। এগিয়ে গিয়ে জায়গা করে নিল রোজার পাশে, বুকে হাত ভাঁজ করে রেখে দৃষ্টি নিক্ষেপ করলো দূরের 100 উচ্চ বিল্ডিং এর শ্রিয়মান কণ্ঠ ভেসে আসতে থাকলো। তাহলে নিশ্চয়ই সব জানো। সব জানি না, আমিও অন্ধকারে ছিলাম বহুকাল ধরে। চিত্রলেখা, আসমান এবং চারুলতা এই উপন্যাসের শুরুটা জানি, শেষটা অজানা। তোমার মতন আমিও উদ্গ্রীব ফুলটুসি। প্রথমবার নিহাদের কণ্ঠ ফুলটুসি শুনে হাসলো রোজা। নিজের একটি মাত্র হাত বাড়িয়ে ধরল সঙ্গীর উদ্দেশ্যে। তাহলে চলো উপন্যাসের অন্তিম পাতা পর্যন্ত যাত্রায় একসাথে সামিল হই। উপন্যাসের রচয়িতা কে হবে? রোজার হাতে নিজের হাতখানা গুজে প্রশ্ন ছুড়ল। রহস্যময় এক হাসির প্রবাহ লক্ষ্য করলো নিহাদ। অতঃপর নিজেকে আবিষ্কার করলো 26 তলায় চারুলতার ফ্ল্যাটে, সোফায় বসা অবস্থায়, অতীত বর্তমান মুখোমুখি। চারুলতা, রোজার সম্বোধনে কাচের দেয়ালের কাছে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা চারুলতা ফিরে তাকালো একবার নিহাদ এবং পরক্ষণ রোজার উপর আপতিত হলো তার গভীর দৃষ্টি। একটি দীর্ঘশ্বাস ফেলে বেঁচে এলো। ভাইয়া জানতে পারলে? তোমার ভাইয়ার ভালোর জন্যই এই অতীত সামনে আসা জরুরি। চারু, তোমার ভাইয়ার ভালোর জন্যই এই অতীত সামনে আসা জরুরি। চারু, এখানে তারপর কেউ নেই, সবাই আপন। এখানে নিজেকে আপন হিসেবে পরিচয় দিতে অবশ্য বেঁধেছে রোজার, তবুও প্রত্যয়ী সে দানবের আধার অতীতের সাক্ষী হতে চায় তার সমগ্র অস্তিত্ব। হয়তো কোনো লাভ নেই, তবুও মানুষটাকে বুঝে ওঠা তো সম্ভব হবে, কিংবা নাইবা হলো তা জাগতিক যন্ত্রণার আস্ফালন অনুভব করলো বা ক্ষতি কি জীবনের। আসমানের যে এই রূপ সে প্রত্যক্ষ করেছে, তারপর অতীত ইতিহাসের রহস্য উদ্ঘাটন তার অনুভূতির জন্য অতীব প্রয়োজনীয়। প্লিজ চারুলতা, আমার অধিকার আছে নিশ্চয়ই, একটু হলেও। এই প্রথম নিহাত এতটা আবেগ নিয়ে কথা বলল চারুলতার সঙ্গে। মেয়েটি তাতে চলে উঠল, কপাল ঘষল কয়েক সেকেন্ড, তারপর যেন সিদ্ধান্ত বদলালো, ধীর পায়ে এসে বসলো সোফায়। দিবাকর অস্ত যাচ্ছে নিজের সবচেয়ে আভা পৃথিবীর বুকে থেকে শুষে নিয়ে। তখনই পর্দা উন্মোচন হতে শুরু করলো এক অমিত উপাখ্যানের। রোজা এবং নিহাত উভয় বিভোর হলো। উপন্যাসের প্রতিটি পাতা জুড়ে চরিত্রের পর চরিত্র, দৃশ্যপট, আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং অতঃপর ধ্বংসের রূপকথা। রাত যত দীর্ঘায়িত হলো ততই অন্তর হলো বিবন্ন। বন্যের বিলুপ্তি ঘটল, বিদায় নিল অনুভূতিরাও। কি নাম দেয়া যায় উপন্যাসের? আসমান? হয়তো 5 বছর অতীত। 22, 23, 24। পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1866। রং আনসার। 5 পুশ-আপস এক্সট্রা। নেক্সট, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর সেখানে আদিবাসীদের নাম কি দিয়েছিলেন? ছাতার মাথা, রেড ইন্ডিয়ান্স। ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন দেশ থেকে ভারত দখলে এসেছিলেন? কাজাখস্তান। নোপ। ইন্দোনেশিয়া, ইরাক, আফগানিস্তান। 10 পুশ-আপস প্লাস। ড্যাম ইট। নিহাতের হাত ভেঙে আসছে, রীতিমতো শরীর ধরে গিয়েছে, আর সম্ভব নয়। একটুখানি বিশ্রামের আশা ধরফর করছে বুক, তবু মুক্তি নেই। তার পিঠের উপর পা গুটিয়ে বসে আছে আসমান, হাতে বই পাতা খুঁজে খুঁজে প্রশ্ন করছে। ইতিহাসের বিভাগের 2য় বর্ষের প্রস্তুতিমূলক পরীক্ষা আসন্ন নিহাদের, কিন্তু তাই বলে এমন অভিনব কায়দায় তাকে ধরাশায়ী করতে হবে? কোন দুঃখে যে আজকে জিম বাদ দিয়ে 2 ঘন্টা বেশি ঘুমিয়েছিল। সব ইবলিশ শয়তানের কাজ। তোর উপরে ঠাড়া পড়ুক ইবলিশ। কিছু বললে? হ্যাঁ বললাম, তুমি একটা কুমড়ো পটা শাসপান ভাই। এই বাচ্চার উপরে উঠে বসে আছো, হৃদয়ে বাচ্চা না? আই এম অনলি 65 কেজি। অনলি? জবাব দিল না আসমান, পুনরায় ধারণ করেছে নীরবতা।
এই বান্দার বুক ফোটে তবু মুখ ফোটে না। নিহাদের সঙ্গে অবশ্য ভালোই কথা বলে, যা কখনোই অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। সেই জন্যই নিহাদ মনে মনে বেশ খুশি। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ নিহাদ। শাসনে ঠোঁট ফুলিয়ে পুশ আপ জারি রাখলো সে। মিনিট 20 পর মুক্তি মিলল জিমের ফ্লোরে শুয়ে শীত হয়ে জিভ বের করে হাঁপাচ্ছে নিহাদ। দৃষ্টিতে ধোঁয়াশা দেখছে শুধু। আসমানের তার বুকের ওপর বইটা রেখে দিয়ে পিটপিট করল। কমপ্লিট দিস চ্যাপ্টার বাই টুনাইট। হোয়াট? ইটস 200 পেজ লং। আই ডোন্ট কেয়ার, দ্যাটস ইয়োর প্রবলেম। ফ্যালফ্যাল করে চেয়ে নিহাত। অপরদিকে আসমান যথারীতি নিজের পানির বোতলে চুমুক দিয়ে এগুলো বাইরে। নির্বিকার দৃষ্টিতে খুঁজতে লাগলো তোয়ালে। সাধারণত বাইরের চেয়ারের পরেই থাকে কয়েকটা, কিন্তু আজ চেয়ার ফাঁকা। এটা খুঁজছো? মেলি কণ্ঠস্বরে ফ্রু উঁচু করে ঘুরে দাঁড়ালো। জিমের অপর রুমের প্রবেশের পথে পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। টাইট এক্সারসাইজ স্যুটে তার পুষ্ট অবয়ব খুব ভালো মতো সম্ভব। আওয়ার ক্লাস শেপ পচে, ঠিক যেমন নারী দেহ বাসনা করে অভ্যস্ত যে কোনো পুরুষ। হেলে দুলে এগিয়ে আসলো সে, অনেকটা ফ্যাশন শোর স্টেজ জুড়ে ক্যাট ওয়ার্ক করার ভঙ্গিতে। ডান হাতে ঝুলছে একটি সাদা তোয়ালে। আসমানের কাছে এসে থমকালো অনুভূতিহীন দৃষ্টিতে। তার মুখাবে চেয়ে থাকলো সে। রমণীর বিস্তৃত অধর উদ্ভাসিত চকচকে এক আভায়। সেই অধর কামড়ে ধরে হাত এগুলো আসমান। তোয়ালে নেওয়ার জন্য হাত বাড়ালো, তা এড়িয়ে নিজেই চাপতে আরম্ভ করলো তার ঘাড়। ঘামের ফোঁটা মুছতে থাকলো অতি যত্ন সহকারে। তার উপর হাত অবশ্য থমকিল না, অযাচিতভাবে ছুঁয়ে গেল আসমানের বুক। ভাগ্যিস আজ এখনো পর্যন্ত টি শার্টটা খুলে ফেলেনি মনে মনে ভাবলো আসমান। দাঁড়িয়ে থাকলো নির্বিকার পাথর হয়ে। যাক বাবা, এক সুন্দরী ললনা এত যত্ন করে শরীর মুছে দিচ্ছে, তাতেও কোনো অনুভূতি ফুটছে না দৃষ্টিতে। কি ধাতুতে গড়া তুমি? আপনি এখানে কি করছেন রাফা ম্যাম? পাল্টা প্রশ্নে রাফা একগাল হাসল। অদ্ভুত সুন্দর এক হাসি, যে হাসিতে নিজের হৃদয় মুহূর্তেই হরণ হতে পারে যে কোনো পুরুষের। তথাপি নিটল আসমান। তোয়ালে ফেলে উভয় হাত আসমানের কাঁধে জড়ালো রাফা। হালকা শক্তিতে কাছে টেনে নিয়ে ফিসফিস কণ্ঠে জানালো, ট্রেনিং নিতে এসেছিলাম। আমার জন্য তোমার এত চিন্তা দেখে ভালো লাগলো। রাফাকে আসমান বাধা দেয়নি, তবুও তার বরফ দৃষ্টিতে ফুটে ওঠা বিতৃষ্ণার রেখা দৃষ্টি এড়ালো না রাফার। রাফা হাসিতে কুঞ্চিত, বাঁকা হাসিতে কুঞ্চিত হয়ে উঠল তার পত্রপল্লব। ঠোঁট একটি তর্জনী ছুঁয়ে দিল আসমানের শ্বেত বর্ণে আবৃত মসৃণ চেহারায়। থামলো ঠিক ঠোঁটের রেখায়। ওয়ান্ট টু স্পেন্ড দিস ইভিনিং টুগেদার? এই নিয়ে কতবার সর্বদা হিসেবি আসমানও এই প্রশ্ন উচ্চারণে হিসেবটি ঠিক মিলিয়ে উঠতে পারল না। মুখ নত করে আলতোভাবে নিজেকে রাফার কবল থেকে মুক্ত করল। দূরে সরে দাঁড়ালো কয়েক পা, তাতে কিঞ্চিত ক্ষেপে কোমরে দুই হাত বুলিয়ে রাফা প্রতিবাদ জানালো, বড্ড বেরসিক তো তুমি। এক নারীর ইশারা বোঝো না? আই কান্ট ম্যাম। হোয়াই? আর ইউ ইনএক্সপিরিয়েন্সড? ইটস ফাইন, আই উইল টিচ ইউ। হুট করে আসমানের টি শার্টের অংশ টেনে ধরল রাফা। অতঃপর তার হাত প্রবাহিত হলো বস্ত্রের অভ্যন্তরে শক্ত মাংসপেশিতে, ছুঁয়ে গেল। তীব্র এক বাসনা জাগ্রত হলো অভ্যন্তরে। তথাপি জগতের সব থেকে নির্বিকার জড় বস্তু যেন আসমান। তেতে রাফা বলে ওঠে, তোমার কি সামান্য অনুভূতিও হয় না? না। সোজা সবটা জবাবে রাফা ভরকে গিয়ে প্রশ্ন করল, কেন? রাফার হাত সরিয়ে উঁচু ঘুরে আসমান হেঁটে চলে যেতে থাকলো। রাফা স্পষ্ট দেখলো কিছুক্ষণ আগে তার ছুঁয়ে দেওয়া অংশে ঝরঝর করে পানি ঢালছে ছেলেটি, যেন ধুয়ে মুছে সাফ করছে অপবিত্রতা। সত্যি কি এ সেক্সুয়াল নাকি? নারী পুরুষ কারো প্রতি অনুভূতি হয় না? সে যাই হোক, বান্দার চমৎকার। জগতে রাফার দেখা ওয়ান পিস সাদেকি মানুষ কিলিং মেশিন বলে ডাকে। একগাল হাসি নিয়ে চেয়ে থাকলো সে আসমানের চলে যাওয়া পথের দিকে। পথ আর কোথায় বা থমকাবে? ঘুরে ফিরে ঠিকই এই রাফার নিকটেই থামবে, নিজেকে নিবেদন করবে সৌন্দর্যের অনন্য দেবীর
উদ্দেশ্যে, যার মাধুর্যতার দেওয়ানা শত শত পুরুষ। অমনিশা আচ্ছন্ন আবদ্ধ পাতাল ঘরের বায়ু কেমন ঘুমট হয়ে আছে। বহুদূর থেকে জল গড়ানোর মৃদু শব্দ ভেসে আসে। টপ টপ চুইয়ে পড়ছে বিন্দু বিন্দু। আদতেই জল নাকি রক্ত? বিশেষ প্রতিক্রিয়ার তৈরি চেয়ারের সঙ্গে বাধা থাকা মানুষটিও ঠিক ঠাহর করতে পারল না। মৃদু গঙ্গানি নিগ্রত হচ্ছে তার কণ্ঠনালীতে। দৃষ্টিতে ঝাপসা দেখছে, যেন সমস্ত শরীরে অজানা এক অশুভ আবেগ আচ্ছন্ন হয়ে পড়েছে। বিপরীতে পাশের চেয়ারে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহাত। অসহনীয় এক তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে মানুষটিকে। তার বাম হাতে চলছে একটি বই, যার মলার জুড়ে মুদ্রিত রয়েছে মিডল এজ। মাথা গরম করিস না, আগামীকাল পরীক্ষা। এমনিতেও ব্রেন সার্কিট 420 ডিগ্রি সেলসিয়াসে উত্তেজিত হয়ে আছে। ভালোই ভালোই মুখ খোল, না হলে। কচাত টেবিলের উপর রাখা মানুষটার হাত আঙ্গুলের ফাঁকে কাঠের মেঝেতে গেঁথে গেল ধারালো ছুরির কোপে। কেঁপে উঠল ভুক্তভোগী। নিজের হাত ছড়িয়ে নিতে চাইল প্রতিক্রিয়া স্বরূপ, কিন্তু উভয় হাত টেবিলের উপর যুক্ত হাত করার মতন যন্ত্রাংশে আটকানো। চাইল সরানোর উপায়। একটি দীর্ঘশ্বাস ফেলে নিহাত আশেপাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের ইশারা করলো। তিনজন এগিয়ে এলো, মানুষটিকে ঘিরে তোলো চারিদিক থেকে। একজনের হাতে রয়েছে জ্বলন্ত কয়লা ভর্তি পাত্র, তাতে একটি ধাতব দণ্ড চুবানো হলো। অপরজন মানুষটির মুখ চেপে ধরলো, যেন সামান্যতম চিৎকার কিংবা নড়াচড়া সম্ভব না হয়। নিজের চেয়ারে হেলান দিয়ে বইয়ে মুখ গুজরু নিহাত। পরও করলো না কোনো কিছুর। এ যেন তার কোনো শান্তি সুতা। গোগানির প্রতিধ্বনি হতে আরম্ভ করলো। সমস্ত দেয়াল জুড়ে ঝাটকা দিতে থাকলো অবাধ্য শরীর। নরকের শাস্তি যেন পৃথিবীতে অনুভূত হচ্ছে। লোকে তাহলে ঠিকই বলে, নরকের অপর নাম কেপিক্রপ। জ্বলন্ত মাংসের ঘ্রাণ পাচ্ছি, দারুণ। কণ্ঠস্বরটি কর্ণগোচর হতে বিস্তারিত বিরক্তিতে ফুকুচকে বই থেকে মুখ তুলল চাইল নিহাত। পাতাল ঘরটিতে প্রবেশ করতে লক্ষ্য করলো বাদশাহ কায়সারের অতি আদরের সন্তান নাবিল কায়সারকে। শুধুমাত্র নাবিল থাকলে সে কোনো প্রকার পরোয়া করতো না অবশ্য, কিন্তু তার পেছনে ধীর পায়ে এগিয়ে আসা অবয়বটি সহসাই সম্মানে তাকে উঠতে দাঁড়াতে বাধ্য করল। আসমান ভাই। এক ঝলক নিষ্পাপ হাসি উপহার দিল নিহাত। হাতের বইটা বুকে জড়িয়ে রাখলো, যেন আসমান দেখতে পায় যে সে আর যাই করুক না কেন পড়ালেখা ঠিকই জারি রেখেছে। নিজেকে ছাড়িয়ে পেছনে আসমানকে সম্বোধন করে নাবিল কিছুটা বিব্রত বোধ করলো। চেহারায় প্রদর্শিত হতে দিল না তা। খনন করে এগুলো চেয়ারে বাঁধা মানুষটির দিকে। মুখ খুলেছে? এখনো না। পোড়া চামড়ার উপর থেকে উত্তপ্ত লোহার দণ্ড সরিয়ে জবাব দিল গার্ড। তাতে তেতে উঠল নাবেল। দণ্ডটি এক প্রকার ছিনিয়ে নিয়ে মানুষটির পেট বরাবর আঘাত করে বসল। তবে মুহূর্তেই তার নিজের হাত থেকে সেটি মেঝেতে পড়ে ধাতব ছনছন শব্দ তুলল। মুখ বিকৃত হয়ে এলো, হাতে ছাড়া দিতে থাকলো। ভ্যাক ছ্যাঁকা লেগেছে নাবিল ভাই? বহু কষ্টে হাসি দমন করে মুখ চিপে প্রশ্ন ছিল নিহাত। তাতে কটমট করে তার দিকে এসে নিজের শেক লাগা আঙুলে চুষতে আরম্ভ করলো নাবিল কায়সার। অপরদিকে এগুলো আসমান মেঝে থেকে দণ্ডটি তুলে নিল, গ্লাভস পরিহিত হাতে রেখে দিল কয়লায়। সে আসতেই বাকি সকলে জায়গা ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল। সবার মাঝেই এক প্রকার সম্মানিত দৃষ্টি, যেন ময়দানে পদার্পণ করেছে স্বয়ং মহারাজ। কোনো প্রকার কথা উচ্চারণ করে না আসমান নিজের পকেটে হাত ভরল। বেরিয়ে এলো একটি খটখটে লাল বর্ণের ইলেকট্রনিক তারের লম্বা টুকরো। সেটি দুই হাতে পাকাতে পাকাতে টেবিল ঘুরে এগোলো মানুষটির দিকে। হাত খোলা দৃষ্টিতে হাঁপাতে হাঁপাতে তার উদ্দেশ্যে চেয়ে আছে রীতিমতো মুর্শে পড়া ব্যক্তিটি। কিছুক্ষণ আগেই নিহাদের মুখে আসমান নামটি উচ্চারিত হতেই তার সর্বাঙ্গে শিহরণ খেলে গিয়েছিল। অদেখা অজানা এই অস্তিত্ব তাদের পেশায় নিয়োজিত সকল ব্যক্তির জন্য এক প্রকার কিংবদন্তির নাম, যার রূপকথা প্রচলিত জনে জনে কল্পনার আদর্শ হিসেবে সে বিচরণ করে প্রত্যেকের অন্তরে, তবুও তার দর্শন লাভ অসম্ভব। চেয়ারের পেছনে দাঁড়িয়ে থাকলো আসমান। উপস্থিত সকলে উৎসুক দৃষ্টিতে অবলোকন করে চলেছে তার প্রতিটি পদক্ষেপ। মুক্তর হাড়ের মতন চিকচিক তার ব্যক্তির কঞ্চে ঝোলালো আসমান। হালকা ঝুঁকে পিড়পিড় করল। মানুষ কখন বাঁচতে চায়?
তার কণ্ঠস্বরে তীব্রতায় না চাইতো সকলে শিউরে উঠল, যেন অদ্ভুত এক অশরীরী প্রভাব ছড়িয়ে পড়েছে চারিদিকে। অন্ধকার দ্বিগুণ গাঢ়ত্ব ধারণ করেছে। প্রশ্নটির উত্তর কারো জানা নেই, থাকলেও এমন গম্ভীর মুহূর্তে কেউ উচ্চারণ করার দুঃসাহস করতো না। একদম স্থির হয়ে থাকা ভুক্তভোগী দৃষ্টিতে এক নজর দৃষ্টি মেলালো আসমান উত্তর করল। ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে। তৎক্ষণাৎ আসমানের উভয় হাত তারের উভয় প্রান্তে জড়িয়ে একটা হ্যাচকা টান দিল। তাতে চিকন তারটি ক্ষিপ্ত গতিতে চেপে বসলো। কণ্ঠ জোরে ভেদ করে গেল। সামান্য চামড়ার অংশ চুইয়ে নামলো স্রোত। হাঁকার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল সম্পূর্ণ কক্ষ। মরণ বেদনা এতটাই সুতীব্র যে কানে হাত পেতে নিজের অন্তরাত্মাকে রক্ষা করতে হলো। একজন গার্ড এগুলো দ্রুত, উদ্দেশ্য কাপড় গুজে বুক বন্ধ করে দেয়ার, কিন্তু আসমানের নিগুড় দৃষ্টিপাতে থমকালো মাঝপথে। নাও, অন্তরের ভিত্তি ভেঙে চুরমার করতে আপন আর্তনাদের তুলনায় সক্রিয় আর কোনো ওষুধ নেই। শুনুক নিজের চিৎকার, অনুভব করুক যন্ত্রণার আধিক্য। কণ্ঠস্বরে আর্তনাদ বেদনাদায়ক উপাখ্যানে পরিপূর্ণ। গা শিরশির করে উঠল স্বয়ং নিহাতেরও, অথচ নির্বিকার হিমালয়। তার নিকট অনুভূতি প্রত্যাশা করা কঠোরচ। তারে জানে কোটরের ভেতরে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। জিভ বেরিয়ে পড়েছে ইঞ্চি চারে। গোলাকার দাগ হয়ে গড়িয়ে নেমেছে ধীর স্রোতধারা। সামান্য একটু ঢিলা দিল আসমান, জানে এক্ষুনি হড়বড় করে বলতে আরম্ভ করবে কথা। বলছি সর, বলছি। কাজ হয়েছে। সরে দাঁড়ালো আসমান। রক্তমাখা তার হাত তার ছুঁড়ে ফেললো, যা পড়লো বরাবর নাবিলের পায়ের নিকট। অজান্তেই এক পা দূরে সটকে পড়লো বাদশার আদরের পুত্র। সালফাল করে তাকালো আসমানের দিকে। পরক্ষণেই আবারও ক্রমাগত ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে থাকা ব্যক্তির দিকে ঘেমে নিয়ে একশ্বাসে মৃত্যুর খুব কাছ থেকে তাকে ঘুরিয়ে আনা হয়েছে মাশ্রয়ে। নাবিলের অধরে তীর্যক হাসি ফুটল। যন্ত্রণাদায়ক অভিব্যক্তি লক্ষ্য করি যে কাজ বাকি সকলে মিলে 2 দিনেই করতে পারিনি, সেই কাজটা করতে আসমান কত সময় নিল? 1 মিনিট বা তার চেয়েও কম। ইউ আর এ গ্রেট মনস্টার। নাবিলের প্রশংসা কিংবা ভৎসনা কর্ণপাত ঘটালো না আসমানের। সে ব্যস্ত নিজের গ্লাভস ঠিক করতে। হেঁটে চলে এলো, বাকি কাজ ওনেরা সামনে নেবে। নিয়াদের উপর দৃষ্টি পড়তেই কিছু উচ্চারণ করতেই যাচ্ছিল আসমান, কিন্তু তার আগেই পকেটে থাকা ফোনটা প্রাইভেট করে উঠল। কলার আইডিতে নাম্বার প্রত্যক্ষ করে ভ্রু কুচকালো তার। কন্ট্যাক্ট লিস্টে সেভ করার প্রয়োজন বোধ করেনি, তবুও এতবার তাকে কল করা হয়েছে যে নাম্বার রীতিমতো মুখস্থ হয়ে গিয়েছে। রিসিভ করে কানে ফোন চাপলো সে। নিজ থেকে কিছু উচ্চারণ করলোই না, ওপাশ থেকে ভেসে এলো চাপা নীলি কণ্ঠস্বর, খানিকটা জড়ানো, যেন নেশার ঘরে রয়েছে। পাতালে আছি, নিয়ে যাও প্লিজ। নিশ্চুপ আসমান। কণ্ঠের পাশাপাশি মিউজিকের ধুম ধুম বিট ভেসে আসছে। নিশ্চয়ই পাতাল নামক ক্লাবটিতে রয়েছে সে। এই শুনতে পাচ্ছ না? জলদি আসো। না, কেন? মিটিং আছে। রাখো তোমার মিটিং, এক্ষুনি এসো। রাফা কাইসারকে এই রাত্রিতে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া অধিক জরুরি। আমি বডিগার্ড নই। সাপের মতন হিসিসি ওঠার শব্দ শোনা গেল। তারপরেই জড়ানো কণ্ঠটি জানালো, ঠিক আছে, লেটস সি টু হুম ইউ বিলং। ফোনের লাইন কেচে গেল। একটি নিঃশ্বাস ফেলে তা পকেটস্থ করলো আসমান। মেজাজ তার বিষিয়ে উঠেছে। নিহাতকে আগামীকাল পরীক্ষার জন্য গুড লাক জানাবে ভেবেছিল, কিন্তু তার আর ইচ্ছেই রইল না। পেছনে ফেরা ছাড়াই সোজা বেরিয়ে গেল সেল থেকে। নাবিল এখন যা ইচ্ছে করুক, নিজের খাইশ মিটাক। তার চলে যাওয়ার পথের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অতঃপর দৃষ্টি ফিরিয়ে নিল নিহাত। নাবিল বর্তমানে তার চেয়ারটিতে আসন গ্রহণ করেছে। তার হাতে উঠে এসেছে সারাশি, যা দিয়ে একটা একটা করে কাজ ছাড়ার পায় তারা করছে বাচ্চা পরিশ্রম। সেল থেকে বেরিয়ে করিডোর ধরে সিঁড়ির নিকট পৌঁছাতেই আসমানের ফোন পুনরায় বেজে উঠল। বিরক্ত হলো যথারীতি চেহারায় তা প্রদর্শিত হলো না। কলার আইডিতে ফার্স্ট মাস্টার চুপচাপ ফোন কানে তুলল, যদিও আন্দাজ করতে পারছে কি আদেশ দেওয়া হবে। ভারী কি গাম্ভীর্যপূর্ণ আওয়াজ ধ্বনিত হলো কর্ণকুঠুরে। রাফা ক্লাবে আছে, ওকে বাড়ি পৌঁছে দাও, মিটিং 1 ঘন্টা পরে হবে। এই
এটুকুই ফোন কেটে গেল। না কিছু জিজ্ঞেস করা হয়েছে, না জানতে চাওয়া হয়েছে। এক প্রকার নীরব আদেশ পালন করতে বাধ্য পালিত কুকুর। ফোন এবার আর পকেটে না পড়ে ধীর পদক্ষেপে এগোলো আসমান। সিঁড়ি বেয়ে উপরে উঠে পাতালের বাইরে উন্মুক্ত পৃথিবীতে পদার্পণ করলো। কিন্তু সে কি আদৌ উন্মুক্ত? পাতাল নামক ক্লাবটির নিরাপত্তায় ব্যবস্থায় একসাথেই কঠোর আবার দুর্বল বচে। দুর্বল সম্পর্কে অবশ্য অন্যান্য মানুষদের অতটা ভাবান্তর নেই। আসমান নিজ বুদ্ধি খাটিয়ে নিরাপত্তা চাদরে ফাঁক ফোকর বের করেছে। ক্লাবটি প্রাইভেট ধনীর দুলাল এবং বিদেশি নাগরিকদের আমোদ ফুর্তির অবাধ সুযোগ সৃষ্টির আস্তানা হিসেবে কুখ্যাত। দিনের বেলায় সূর্য রশ্মিতে ভদ্রতার পোশাক গায়ে জড়িয়ে যারা ঘুরে বেড়ায় তারাই হৃদয় নিষিদ্ধ এবং অবাঞ্ছিত সকল বাসনা মেটাতে ভিড় জমায় স্থানে। কচি কচি টাকা লেনদেন, ক্যাসিনোগিরি, বিকৃত মানসিকতার প্রস্টিটিউশন হয় এইখানেই। প্রতি রাতে ভদ্র ধনীদের কুকর্ম লৌহচক্ষুর আড়ালে রাখতে বেশি কিছু স্থানে সিসিটিভি কিংবা লেজার অ্যালার্ট সিকিউরিটি সিস্টেমের অভাব রয়েছে। তেমনি সাউন্ড প্রুফ প্রত্যেকটি প্রাইভেট এবং ভিআইপি চেম্বার। মানুষ খুন হয়ে গেল টের পেতে দেরি হওয়া অস্বাভাবিক নয়। এই ব্যাপারটা ধনীর দুলালিদের জন্য বিরাট ভালো ব্যাপার হলো আসমানের জন্য এটি বিশাল একটি ফাঁদ বাদে কিছুই ভিন্ন কিছু নয়। অনায়াসে এখান থেকে সে যে কাউকে তুলে নিয়ে যেতে পারবে, কেউ টেটুকু পাবে না। ভেতরে ঢুকতে আসমানকে বেগ পেতে হলো না। কেবি গ্রুপের অধীনস্থ কার্ডটি দেখাতে তাকে সম্মানের প্রবেশের অনুমতি দেওয়া হলো। দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করে ঢুকে পড়ল আসমান। হাতের ব্রিগেড ওয়াচে সময় বলছে রাত তখন 12:25। ভদ্র ঘরে মেয়ে বলতে এই সময় বাইরে থাকার কথাটাও নয়। পাতালের মতন ক্লাবে তো নয়, কিন্তু অভিজাতদের ব্যাপারই আলাদা। অভিজাত না বলে বলা উচিত কায়সার পরিবার। সর্বকনিষ্ঠর জন্য রাফা কায়সার পিতার অতি আদুরে দুলালিও বচে। ঢুকতেই পরিধানে মাস্কের অভ্যন্তর থেকেও করা অ্যালকোহলের গন্ধ নাকে এসে ঠেকলো। ফ্রু এবং নাক উভয় কুচকে এলো। তীব্র মিউজিকের শব্দ বক্ষ গহ্বরে হৃদযন্ত্রের বানার নাচন আরম্ভ করেছে। আসমানের নিকট মানুষ সর্বদাই একটি অপছন্দের প্রাণী। শুধুমাত্র হাতে গোনা 2-3 জন বাদে, যার মাঝে নিহাত একজন। সেটিকে নিজের হাতে গড়ে তুলেছে সে। পড়ালেখা থেকে আরম্ভ করে মানুষ খুন, কেবি গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া তার হাত ধরেই। চাইলেই কি সবটা ভিন্ন হতে পারত? হয়তো নিহাতকে এই কালো জগতে থেকে দূরে রাখতে পারত সে। তাতে অচিরে ছেলেটিকে গ্রাস করত জাগতিক চক্রধারা। আসমানের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ তার জীবনধারায় যুক্ত হওয়া। তাই কোনোদিন এই জীবনে কাউকে যুক্ত করার বাসনা তার জাগেনি। কিন্তু নিহাত বছর 7 পূর্বে চট্টগ্রামের গলিতে নিজের অধিকার আদায়ে তাকে রংবাজি করতে দেখে আসমানের কি হয়েছিল বলতে পারবে না। শুধু একটি চিন্তা এসেছিল মস্তিষ্কে, রংবাজি যখন করবি তখন ভালো মতন করুক, খেয়ে পড়ে বেঁচে থাকুক। আজকাল নিজের সিদ্ধান্ত নিয়ে কিঞ্চিত আফসোস হয় তার। কিন্তু নিহাতের মায়াকাড়া হাসি মুখে চোখে পড়লে অবাধ্য হৃদয় বলে ওঠে ভালোই আছে ছেলেটা। মানুষের এই ভিআইপি এরিয়ার প্রাইভেট চেম্বারের সামনে এসে থামলো আসমান। ভেতরে কি অপেক্ষা করছে তার জানা রয়েছে, তবুও বুক জেগে বসা চাপা অস্বস্তি দূরভূতি করা সম্ভব হলো না। দরজা চাপানো হয়, সার্ভিস কল করেছিল। ছেলে প্রবেশ করলো অন্ধকারাচ্ছন্ন রুমটি। দরজার পাশে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। সুঘ্রাণ ছড়ানো মোমবাতিকে ছাপিয়ে গিয়েছে সিগারেটের তামাটে ধোয়ার বাষ্প। ভারী পর্দায় আবৃত চারিপাশ, মৃদু হলদে আবার কিঞ্চিত তৃপ্তিতে ভাসছে চারিপাশ। তাতে দোয়াটে স্বপ্নের ন্যায় দেখাচ্ছে দৃশ্যপট। বিছানার উপর শুয়ে রয়েছে 2 জন পুরুষ, একজন চিত হয়ে তো অপরজন উপর হয়ে। আরও একজনের স্থান পাশের কাউচে। প্রত্যেকেই উদ্দাম, নেই বস্ত্রের একটি সুতো। তাতে শরীরে দাগ নজরে পড়েছে, কামড়ের চিহ্ন, মারার চিহ্ন বেঁধে রাখার ফলে সৃষ্টি ক্ষত। কিছু কিছু স্থানে গাঢ় নীলচে বর্ণ ধারণ করেছে কিংবা আস্তরণ ফেলেছে। কালছিটে বিছানায় চিত হয়ে থাকা একজনের হাতে এখনো হ্যান্ডকাফ রয়েছে। কাউচের পুরুষের দৃষ্টি আবৃত ব্লাইন্ড ফোল্ডে, পুরুষ পতিত। এমন দৃশ্যপট তৈরির কারিগর রাফা কায়সার। বর্তমানে বিছানার মাঝখানে হাঁটুর ওপর পা তুলে বসে এক মনে সিগারেটের সুখ টান দিয়ে চলেছে। শরীর আবৃত তার যতটুকু, সেটাকে শুধুমাত্র যত সামান্যই বলা চলে। আসমানকে দেখেই তার ঘোলাটে দৃষ্টিতে অদ্ভুত এক প্রজ্বলন প্রস্ফুটিত হলো।
নিজের চোখ বুজে নিল আসমান এক সেকেন্ডের জন্য। পর মুহূর্তে পুনরায় দৃষ্টি মেলে চাইল নির্বিকার ভাবে। ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ধোয়া উড়িয়ে হাসল রাফা। অদ্ভুত এক হাসি। তার গভীর অনুভূতি সম্পূর্ণ দৃষ্টি আসমানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। ডান হাতের তর্জনী কুচকে নিকটে ডাকলো হিমালয়কে, কিন্তু টলল না সে হিমালয়। তাই নিজেই উঠল রাফা। অ্যাস্ট্রেতে সিগারেট রেখে দিয়ে হেলে দুলে হেঁটে আসমানের সামনে দাঁড়ালো। হিমালয়ের দৃষ্টি বরাবর তার নয়ন জুড়ে, একেবারে জন্য এদিক ওদিক নড়েনি। কেমন পুরুষ গো তুমি, চোখ বাঁধে অন্যদিকে নজর যায় না? নীরবতা এবং প্রশান্তি ব্যতীত কোনো প্রতিক্রিয়াই আদায় সম্ভব হলো না। তাতে দুহাত মেলে গলা জড়িয়ে ধরল রাফা। গ্রীবাদেশে মুখ ঘষে শান পরে গ্রহণ করলো গায়ে মেখে থাকা অনন্য এক সুখসান। মৃদু কম্পন খেলে গেল শক্তিশালী পুরুষালী দেহে। রাফাকে শরীর হন হন করে এগুলো মেঝেতে গুটিয়ে থাকা কালো বডি কোন ড্রেসটিতে তুলে নিল, এগিয়ে দিল মেলি অবয়বে, দৃষ্টি যথারীতি নয়নে। মেক ইট কুইক। এতটুকুতেই চেম্বারের বাইরে চলে গেল আসমান। অপরদিকে নিজের জায়গায় দাঁড়িয়ে আপন মনে হাসলো রাফা। আজ মন একটু ভরেনি তার, আর ভরবেও না যতদিন না ওই শুভ্রতাকে স্পর্শ করতে পারছে। একটি আফসোসের নিঃশ্বাস ফেলে পোশাক গায়ে ছড়িয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ল রাফা। পেছন ফিরে দেখলো নিজের ধ্বংসযজ্ঞ। রাতে সড়ক পথ বেয়ে টেসলা মডেল এক্স রীতিমতো বিপজ্জনক গতিতে ছুটিয়ে চলল আসমান। তাতে প্যাসেঞ্জার সিটে রাফা বেশ উৎসাহী ভঙ্গিতে বলে উঠল, I like it when a guy is reckless just like you. শূন্য অভিব্যক্তি আসমানের। শুধুমাত্র স্টিয়ারিং এ চেপে বসলো তার ফিঙ্গারলেস গ্লাভসে আচ্ছাদিত আঙুলসমূহ। I also like it when a guy drives with one hand. সঙ্গে সঙ্গে গিয়ারে রাখা নিজের বাম হাতটি স্টিয়ারিং এ ছোঁয়ালো আসমান। ফ্রিকুচকে এলো তার কেঞ্চিত হাসে থাকলো রাফা। যেন কি এক মজার কাণ্ড ঘটিয়েছে সে। গতি আরো বাড়ানো হলো। যত দ্রুত সম্ভব এই রমণীর সঙ্গ হতে মুক্তি চায় অন্তর। অবশেষে পথ ফুরিয়ে এলো প্রায়। কায়সার অ্যাম্পায়ার নামক ছোট্ট শহরটিতে প্রবেশ করলো টেসলা এক্স। নিজেদের বাসভবন, অফিস ভবন এবং প্রায় প্রত্যেক সন্তানদের জন্য আলাদা আলাদা আবাসস্থান ব্যবস্থা নিয়ে গড়ে তোলা স্থানটিকে একটি শহরই বলা শ্রেয়। 3টি প্রাসাদতুল্য ভবন, কর্মচারীদের কোয়ার্টার, সংস্থাশালা, অফিস ভবন, হেলিপ্যাড, মাঝারি আকৃতির লেক এবং বোট। ফিরিস্তি দিয়ে খুলুনো যাবে না। আসমান গাড়ি থামালো সবচেয়ে বড় প্রাসাদের সামনে। দরজা খুলে নেমে পড়তে অবাক হয়ে বের হলো রাফা। তার নিজস্ব আলাদা ভবন রয়েছে কিছুটা সামনে, যার নাম লিলি। কি ব্যাপার, এখানে থামলে যে? লিলির সামনে নামানো দরকার ছিল না? প্রাসাদের সিঁড়ি বেয়ে উঠতে গিয়েও থমকালো আসমান। বলেছিলাম মিটিং আছে। তো পা দুটো নিশ্চয়ই অকেজো নয়। কয়েক ফুট হাঁটলে পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে না। আমার হিল জুতোয় ব্যথা লাগছে। খুলে হাতে নিয়ে খালি পায়ে এগোন। এতটুকু কথোপকথনই সম্পূর্ণ ইচ্ছে হারিয়েছে আসমান। চুপচাপ উপরে উঠে গেল। মুহূর্তেই অভ্যন্তরে আড়াল হলো তার অবয়ব। নিজের জায়গায় দাঁড়িয়ে শুধু সুকুটি করল রাফা। ছেলেটি তাকে যত দূরে সরিয়ে দিচ্ছে, হৃদয় তাকে ততই কাছে পেতে চাইছে। বিস্তৃত কক্ষ, কিন্তু উপস্থিত মানুষের সংখ্যা মাত্র 3। সমগ্র কেবি সাম্রাজ্যের অধিপতি আধুনিক এবং রাজকীয় ডিজাইনের মিশেলে তৈরি সোফার গতিতে শরীর এলিয়ে তাকিয়ে আছেন ভাতৃগণের দিকে। ঘড়ির কাঁটায় সময় ঘোষণা করেছে রাত 1:15। তবু নির্ঘুম প্রশান্ত সকলে। বিপরীতে প্রান্তে সোফায় বসে আছে আকাশ। অন্যদিকে দেয়ালের সঙ্গে লাগোয়া টেবিলের গায়ে হেলান দিয়ে বুকে হাত গুজে দুভাঁজ করে রেখে অনুভূতিশূন্য দৃষ্টিতে আসমানের বাদশা এক নজর তাকালেন তার দিকে। পরে মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিয়ে জানালেন, তোমার জন্য নতুন মিশন রয়েছে। প্রতিক্রিয়াহীন আসমান, কোনো প্রশ্নে আগ্রহী নয়। তার এমন বৈশিষ্ট্য বেশ পছন্দ মালিকের। আকাশ নিঃশব্দে একটি ফাইল এগিয়ে দিল। চুপচাপ অগ্রসর হয়ে ধবধবে সাদা চামড়ার মোড়ানো ফাইলটি তুলে খুলল আসমান। তার অভিজ্ঞ নজর বয়ে চলল পাতা জুড়ে। বেলাল রেমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ইতালিতে বসবাস করেন। সকল তথ্য দেওয়া আছে। আরও কিছু প্রয়োজন হলে ইনফরমেশন টিম সহযোগিতা করবে। ইউ উইল ফ্লাই
in Italy next month. যান্ত্রিক কণ্ঠে আকাশের বক্তব্য শুনে কিছুই অনুভূত হলো না আসমানের। তার দৃষ্টি যথারীতি আবদ্ধ ফাইলের পাতায়, যেখানে বিলাল রহমানের একটি ছবি দেয়া। সত্যি বলতে আরও প্রায় 3 মাস আগেই আসমান উপলব্ধি করতে পেরেছিল যে অদূরে ভবিষ্যৎ তার উপর এক ব্যক্তিকে চমকে দেওয়ার নির্দেশ জারি হবে, যার শত্রু রেমান এবং কায়সার পরিবার। বাংলাদেশে রেমান সাম্রাজ্যের পুরনো ব্যাপ্তি কিবি গ্রুপের জন্য হানিকারক। এবার কোনো আগাছা নয়, সোজাসুজি গোড়া উপড়ে ফেলার মাস্টার প্ল্যান রচনা করেছেন বাদশা কায়সার। ফাইল বন্ধ করে মৃদু কণ্ঠে আসমান জানালো, সময় লাগবে, জটিল মিশন, ভেবেচিন্তে পদক্ষেপ ফেলতে হবে। পান থেকে চুন খসলে কায়সার পরিবারের নাম জড়িয়ে পড়বে। অদ্ভুত এক হাসি ফুটলো বাদশার ঠোঁটে। সন্তুষ্ট তিনি সোফায় বাহু ছড়িয়ে আসমানের নত মুখের পানে চেয়ে পিরপির করলেন, সময়টা যত কম লাগে তত শ্রেয়। রিমানকে আরেকটা সুযোগ দেওয়ার অর্থ নিজের পতন নিজে ডেকে আনা। নিঃশব্দ আসমান। বাদশা হাত তুলে 2 আঙুলে ইশারা করলেন, গো, গেট টু ইউর ওয়ার্ক। আই ওয়ান্ট ডেটাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। জি। মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে আসমান উঁচু ঘুরে হেঁটে যেতে নিলেই পেছন থেকে আকাশ হঠাৎই বলে উঠল, আগামীকাল গুলশানে যেও, পাবলিক রেস্টরুমের সামনে এক জাপানিজকে পাবে। ফিনিশ হিম। দ্য নিউজ হেডলাইন শুড বি জাপানিজ রিপোর্টার ফাউন্ড এ ড্রিঙ্ক সেট পাবলিক রেস্টরুম। ছোট্ট একটি শব্দ উচ্চারণ করেই বেরিয়ে পড়ল আসমান হাতে থাকা মোটা ফাইল পড়তেন। গুলশানের বাইরে সড়ক, এখানেই রয়েছে পাবলিক রেস্টরুম। এতদিন নিকটবর্তী হওয়ায় গুলশান বলেই চালিয়ে দিয়েছে আকাশ। সঙ্গে আনা ল্যাম্বরগিনি শরীরে হেলান দিয়ে ফোন ঘাটছে আসমান। যদিও সে আজকের এই ছোট্ট মিশনের কারণ জিজ্ঞেস করে, তবুও কোনো কিছুই তার অজানা নয়। প্রতিদ্বন্দ্বী এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের জাপান ভিত্তিক এক চুক্তিতে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে জলঘোলা হয়ে আসছে দেশের ব্যবসায়িক অঙ্গনে। কাইতো হাকিমারু নামক এক জাপানিজ সাংবাদিক বাংলাদেশে প্রতিষ্ঠানটির দুর্নীতি তুলে ধরার প্রতিক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করছেন। এমন এক মুহূর্তে তার জীবননাশ নিশ্চিতভাবে প্রতিষ্ঠানটির উপর হুমকি এবং অবশেষে বিলুপ্তির কারণ হবে। কেবি গ্রুপের প্রতিদ্বন্দ্বী বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না বলেই চলবে। কাজটি খুব বেশি কঠিন নয়। আসমানকে এমন মিশনে পাঠিয়ে নিজের সব থেকে বড় হাতিয়ার ব্যবহার করার ইচ্ছে ছিল না বাদশার কাছে। তথাপি তিনি ঝুঁকি নিতে নারাজ। গুলশানের মতন এলাকার আশেপাশে এমন একটি কাজ সূক্ষ্মভাবে সম্পূর্ণ করে অক্ষত বেরিয়ে আসা শুধুমাত্র তার অন্য কোনো অ্যাসোসিয়েশন নয়, বরং শুধুমাত্র আসমানের পক্ষে সম্ভব। ফোনের দিকে চেয়ে রইল অভিজ্ঞ আসমানের দৃষ্টি। চারিদিকে নজর বুলিয়ে চলছে। 10 মিনিটের মাঝেই তার টার্গেট উপস্থিত হলো। একটি বাইকে সমস্ত পোশাক জুড়ে তার কাদা লেগে রয়েছে। বৃষ্টি হয়নি গতকাল। গুলশান এলাকায় কাদা পানির সৃষ্টি ঘটনার দুর্লভ। ব্যবস্থাটি আগে থেকেই প্রস্তুত ছিল। পকেটে ফোন ভরে আঙ্গুল মুচকে অগ্রসর হলো আসমান। সময় হয়েছে, কাজে লাগবে। কাইতো প্রবেশের আগেই ভেতরে আসমান প্রবেশ করলো। পাবলিক রেস্টরুম সাধারণত এতটা ঝকঝকে তকতকে হয় না, অন্তত এই দেশে তো নয়। নিহাতি অভিজাত এলাকা বলেই সমাজ ব্যবস্থা এথায় ভিন্ন। মেন্স সেকশনে গিয়ে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা একটি দরজার ভেতরে ঢুকে পড়লো সে। কিছুক্ষণ পরেই টাইলসের দেয়ালে প্রতিধ্বনি হলো জুতোর শব্দ। অতঃপর বেসিনের ট্যাপ থেকে গড়াতে থাকলো পানি। কাইতো এসেছে। হালকা একটু উকি দিল আসমান। নিজের মাস্ক ঠিকঠাক করে চোখে পড়লো সানগ্লাস। সরাসরি গিয়ে কাইতোর কাঁধে হাত রাখলো। এক্সকিউজ মি। পেছন ঘুরতেই কাইতোর মুখ চেপে বসলো আসমানের গ্লাভস পরিহিত হাত। আতঙ্কিত দৃষ্টিতে কিছু বুঝে ওঠার আগেই ঘাতকের হাতে উঠে এলো একটি ট্রেজার। বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্রটি তার ঘাড়ে বারবার ছুঁয়ে দেওয়ার আগেই অতর্কিত পদধ্বনি আসমানকে কিঞ্চিত হতচকিত করে তুলল। অভিজ্ঞ শ্রবণ ইন্দ্রিয় জানাচ্ছে পদক্ষেপ কোনো মেয়ের, কিন্তু পুরুষদের সেকশনে মেয়ে। চিন্তার সময় নেই। এক টানে কাইতো সমেত একটি টয়লেটে ঢুকে পড়ল। দরজা আটকে দিল আসমান। রুদ্ধশ্বাস হয়ে অপেক্ষা করতে থাকলো। কাইতো তার বাহুডোরে ছটফট করছে ছাড়া পাবার উদ্দেশ্যে। তাতে যে শব্দ সৃষ্টি হচ্ছে তা কিভাবে ধাপাচাপা দেবে। ভাবতে ভাবতে এই শক্ত সোলের শব্দ প্রতিধ্বনি হলো দেয়ালে দেয়ালে। এগিয়ে এলো একটি নারী মূর্তি। দরজার নিচ থেকে তার কালো 3 ইঞ্চি
হিল স্পষ্ট নজর এলো। ট্যাপ চালো সে, পানির কলকল ধ্বনিতে ছাপিয়ে গেল কাইতোর মুখ। মৃদু গঙ্গানি অশ্রু ঝরছে বেচারার নয়ন থেকে। সহসায় ফিরে তাকালো তরুণী। এক মুহূর্ত সময় ব্যয় করল না আসমান। শক দেওয়া সম্ভব নয়, ধস্তাধস্তি হতে পারে, তাই সজোরে আঘাত হানলো ঘাড় বরাবর। পুনরায় গঙ্গানি তুলে তার আলিঙ্গনে নিথর হয়ে পড়ল সাংবাদিক কাইতো। অতঃপর কয়েক সেকেন্ডে প্রগাঢ় নীরবতা। আসমানের মনে হলো যেন নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। কোনো মিশনে এতটা বিচলিত হয়ে পড়েনি সে এর আগে। এই রমণী যদি কিছু আন্দাজ না করে তবেই শ্রেয়। যদি করে থাকে তাহলে তার জীবনে আজলে ভূমিকায় পদার্পণ করা ছাড়া আসমানের করার আর কিছুই থাকবে না। আপনি কি কাঁদছেন? কণ্ঠস্বরটি যেন অমৃত মিশ্রিত। কর্ণগহ্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে সুধা বর্ষণ করে প্রশান্তির প্রসবন ছড়িয়ে দেয় অঙ্গ প্রত্যঙ্গ জোড়ে। তবু নিটল আসমান ভালো মেয়েটি ভাবছে সে একা একা লুকিয়ে কাঁদছে। মৃদু কণ্ঠে ফোপানির মতন আওয়াজ তুলল আসমান। ধীরে ধীরে কাইতোকে ঠেকিয়ে রাখলো টয়লেটের সিটের ওপরেই। ওপাশ থেকে নীরবতা। নিশ্চয় মেয়েটি চলে যাবে। একজন পুরুষ কাছে এমন স্থানে অবস্থান করে নিজের সময় অপচয় করার অর্থই হয় না, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে। কিছুক্ষণ বাদে কণ্ঠস্বরটি পুনরায় ধ্বনিত হলো। দরজার নিচে তাকান, টিস্যু দিয়েছি। সত্যি সত্যি একটি টিস্যুর প্যাকেট লক্ষ্য করলো আসমান। নিঃশব্দে তা হাতে তুলে নিল। চেয়ে থাকলো ফ্যালফ্যাল করে। চোখ মুছুন, কাঁদবেন না। আপনার চোখের পানির মূল্য অনেক। অপচয়ের আগে ভেবে দেখবেন যা ঘটেছে তা আপনার চোখের পানি লাভ করার উপযুক্ত কিনা। মেয়েটি কি উন্মাদ? বদ্ধ উন্মাদ। পাবলিক রেস্টরুমে দাঁড়িয়ে অজানা অজানা এক পুরুষের সঙ্গে খেজুরে আলাপ জুড়েছে। মৃদু হাসির শব্দ ভেসে এলো ওপাশ থেকে, যা মুহূর্তে আসমানের পর্বত সমান নিটল অবয়বে মায়াবী আচ্ছাদনে জাল বিছিয়ে দিল। আপনি ভাবছেন আমি পাগল? আপনার সঙ্গে খেজুরে আলাপ জুড়েছি? এতক্ষণ টিস্যু স্পর্শ না করলেও এই কথাগুলো শ্রবণ করে আসমান একটি টিস্যু তুলে কপালে ছোয়ালো, মুছে নিল জমাকৃত দুফোঁটা ঘাম। উত্থান পতনের নামই তো জীবন। আজ যে রাজা কাল সে ফকির, আবার আজ যে গোলাম কাল সে মালিক। আপনি আজ না হয় ফকির হয়েছেন, কিন্তু তাই বলে কাল রাজা হওয়ার আগেই যদি কেঁদে কেটে সব একসা করে ফেলেন, তাহলে কি কিছু হয়? রূপকথার গল্পে কোনোদিনও শুনিনি কোনো রানী কোনো ছিচকাদনে রাজাকে বিয়ে করেছে। রাজাদের অধিকাংশই হয় দুঃসাহসী, না হয় লড়াকু সৈনিক ছিল। নিজের অজান্তেই কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল আসমানের। তা সে দমন করলো জোরপূর্বক হাসির শব্দ দিয়ে। তাতে ওপাশ থেকে পুনরায় হাসির প্রবাহ ভেসে এলো। আপনি হাসছেন? হুম। হাসুন হাসুন, কিসের লজ্জা? হাসতে কোনো ক্ষতি নেই। নিজের অশ্রু যেমন সংবরণ করতে রাখতে হয়, তেমন হাসির ধারা সর্বদা বজায় রাখতে হয়। একজন মহামনীষী বলেছেন, দয়া করে কোন মহামনীষী এটা আবার জিজ্ঞেস করবেন না, নইলে 3 Idiots মুভির মতো বলবো রানছাড় দাস চাচার। হাসলো আসমান। কোনো প্রকার লুকোচুরি চেষ্টা নেই। ওপাশের মানুষটি অনুধাবন করেছে নিশ্চয়ই যে সে নিজের কথার জাদুতে কাউকে হাসাতে পারছে। বাস্তব জীবনের মতোই যেন রং বদলালো মিচে। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। আমরা কখনোই নিজের যন্ত্রণাটুকু কাউকে অনুধাবন করতে দিতে চাই না। জীবনে একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে আর পারছি না, আর সম্ভব না। নিজেকে লুকিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত। তখনই আমরা ভেঙে পড়ি। স্থান কাল পাত্রভেদে, সেটা হোক কোনো পাবলিক রেস্টরুম, একান্তে কেঁদে নিজেকে উজাড় করতে চাই, ভরৎসনা করতে চাই আপন সত্তাকে। আসমান অনুভব করলো মেয়েটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। দূর থেকেও অদ্ভুত এক অনুভূতির উষ্ণতা ছেয়ে গেল তাকে। এক মনে শুনে যাচ্ছে সে অজানা অজানা কোনো এক রমণীর বক্তব্য, যা তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান। তবুও ভালো লাগছে তার। মেয়েটির সম্মোহনী কণ্ঠে অদ্ভুত এক জাদু রয়েছে, যা প্রশান্তি ছড়ায় হৃদয়ে। কষ্ট পেয়ে লাভ নেই কোনো। জীবন চলবে নিজের আপন গতিতে। আমি জানি না আপনার সঙ্গে কি হয়েছে, কেনই বা হয়েছে। শুধু এইটুকু বলতে পারি যে যা হয়েছে তা কোনোদিনও ভুলবেন না। হতচকিত হয়ে পড়ল আসমান। এই রমণী পুনরায় তাকে ধাঁধা ফেলে দিয়েছে। কি ভেবেছিলেন বলবো সব ভুলে যান? আহা, তা কোনোদিনও সম্ভব নয় জানি আমি। মানুষ যদি নিজের যন্ত্রণা ভুলে যেতে পারতো, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ কখনো দুঃখী থাকতো না। চারিদিকে থাকতো শুধু সুখ আর শান্তি। মনোযোগ সহকারে শুনতে শুনতে আনমনে দরজায় হেলান দিল আসমান। এক দরজায় দুপাশে অবস্থানত দুটি সত্তা, একে অপরের নিকট
অদৃশ্য, অদেখা, অজানা, অচেনা অস্তিত্ব। তবুও পুরো দরজা ভেদ করে নিদারুণ এক প্রশান্তিদায়ক উষ্ণতা ছেয়ে যাচ্ছে শরীরে, শরীর ছড়িয়ে চলেছে অন্তর পর্যন্ত। তাই বলছি, যা হয়েছে তা মনে রাখুন, স্মরণে রাখুন, অতঃপর মোকাবেলা করুন। কখনো ভুলে যাবেন না নিজের চোখের অশ্রুর কারণ। ঘুরে দাঁড়ান পুনরায়। একবার মুখ থুবড়ে পড়বেন, 10 বার উঠে দাঁড়াবেন। জীবনে আমরা অনেক সময় এমন এক প্রান্তে পৌঁছাই যেখানে মনে হয় সামনে বুঝি আর কোনো পথ অবশিষ্ট নেই, অথচ সেখানে স্রষ্টার তৈরি ভিন্ন পথ আপনার জন্য প্রস্তুত। বিকল্প খুঁজে বের করুন, নিজেকে সুখী করুন। পাবলিক রেস্টরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে জীবন জ্ঞানের বাণী শোনাচ্ছি আমি। রাস্তার পাগলি ভাববেন না আবার। হতে পারে আমি হিমালয়ে ফেরত কোনো বহুরূপী সন্ন্যাসী, আপনাকে নিজের জীবন দর্শনের আশীর্বাদ দান করছি। জি মাতা হরহরিণী হিমালয়া দেবী। উপলব্ধি করার আগে আসমানের কণ্ঠ থেকে সক্রিয় ভাবে নির্গত হলো শব্দগুচ্ছ। স্তব্ধ হয়ে থাকলো নিজেই, চোখ গেল আপন মনে। এটা কি হলো? মেয়েটির হাসিতে তার অন্তরের অস্বস্তি নিমিষে উধাও হয়ে গেল। একদম ঠিক। মেয়েটি সরে দাঁড়িয়েছে না দেখেও স্পষ্ট অনুভব করলো আসমান নিজেকে কেমন শীতল শীতল অনুভূত হচ্ছে। যাকগে, আমার জ্ঞান বিলানো শেষ, বিদায়ের পালা এবার। হ্যাঁ, জুতোর শব্দ হেঁটে চলে যাচ্ছে সে। আসমান স্থির হয়ে থাকলো। দরজা খুলে অপরদিকে দৃষ্টিপাত করার অদম্য বাসনা দমন করলো নিজের সর্বশক্তি দিয়ে। মেয়েটি হঠাৎ থমকালো। বাই দ্য ওয়ে, মেন্স সেকশনে এসে বকবক করে গিয়েছি বলে উল্টাপাল্টা ভাববেন না। লেডিস সেকশনে কি যেন একটা সমস্যা হয়েছে, মেরামতের কাজ চলছে। আমার জামায় কফি পড়ে গিয়েছিল, তাই ভাবলাম টুপ করে ঢুকে চুপ করে পানি ছিটিয়ে পকার পার হয়ে যাই। ডোন্ট জাজ মি, ওকে? আমি তো আর ভাবিনি আপনার মতো একজন ব্রোকেন হার্ট পাবলিক টয়লেটে বসে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে। বিদায় বেলায় হাসির ফোয়ারা বিলিয়ে গেল মন জুড়ে, চেয়ে দিল সুখের আবহন। টিস্যুর দাম 50 টাকা। কোনো মসজিদে দান করে নিজের জীবনের জন্য প্রার্থনা করবেন, ওটা ফ্রিতে বিলাইনি আমি। কি নিষ্ঠুর। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনার কণ্ঠস্বরটা চমৎকার। রেডিও জকি হওয়ার চেষ্টা করবেন। ফ্রিতে টিস্যু না দিলেও একটা উপদেশ দিলাম কিন্তু। জুতোর শব্দ ধীরে ধীরে বিলীন হয়ে গেল। অপরদিকে আসমান ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। তার সামনে নিথর হয়ে পড়ে রয়েছে মিশন, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। অযাচিত হৃদয়ে অজানা এক আবেশে ধকধক করছে। নয়ন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হাতে ধরা টিস্যু প্যাকেটের দিকে। ইতালির লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর টার্মিনাল পেরিয়ে ঐতিহাসিক রোমের সড়কে পা রাখতে দুপাশে দুহাত ছড়িয়ে মুক্ত বিহঙ্গের ন্যায় দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো নিহাত। গাড়ি হাত জড়িয়ে একবার এই দিক আরেকবার ওই দিক ঘুরিয়ে প্রায় 12 ঘন্টা লম্বা ফ্লাইটের ধকল নিয়ন্ত্রণ করলো। গা হাত পা ছাড়া দিয়ে হাসি মুখে পেছন খুলল। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসছে আসমান, হাতে একটি লেদারের হ্যান্ডব্যাগ। নিহাদের লাগেজটাও সেই টেনে আনছে, সম্পূর্ণ অবয়বে আবৃত কালো জ্যাকেট এবং গ্যাবাটিংয়ে। উৎফুল্ল হয়ে ছুটল নিহাত। বিস্তৃত হাসি তার ছড়িয়েছে দুই চোয়াল। শক্তিশালী পুরুষালী দেহের অধিকারী এক সুদর্শন ব্যক্তিকে রীতিমতো শিশুর মতন লাফিয়ে লাফিয়ে অপর এক ব্যক্তির নিকট এগোতে দেখে আশেপাশের কিছু মানুষ আপন মনেই হাসলো। না, তাদের বিষয়টি হাস্যকর নয়, বরং মনোমুগ্ধকর লাগছে। আসমার ভাই, পরীকে দেখেছো? আসমানের সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বক্তব্য নিহাত থতমত খেয়ে গেল। পরি? ওহ, পুরান ঢাকার এক রাস্তায় নেড়ি কুকুরের নাম। মিশনে গিয়ে তাকে 2 বছর আগে ডোবা থেকে উদ্ধার করেছিল আসমান। বর্তমানে এক পশু আবাস কেন্দ্রে রয়েছে সে। সবার অগোচরে তাকে দেখতে যায় এই অনুভূতিহীন পুরুষটি। আর কেউ অবহিত না হলেও নিহাত বরাবরই তার জন্য ব্যতিক্রম। পরীকে কয়েকবার দেখেছে সে। গত 2 মাস আগে 3টে বাচ্চাও নাকি দিয়েছে। হঠাৎ পরীর কথা কেন জিজ্ঞেস করছো? তোমাকে পরীর 2 নম্বর বাচ্চার মতো দেখতে লাগছে তাই। ঠিক করে হেসে উঠে মাথার ধূসরঙা চুল আঙুল চালানো নিহাত। আসমানের অপমান, তার শরীরে মোটা চামড়ায় গোত্তাকে ফিরে যায় সর্বদা। বিস্তর হেসে সে সুথল। এসব হলো স্টাইল ভাই, তুমি বুঝবে না। বুড়ো মানুষের মতো লাগছে। উফ, তুমি আমাকে এত জ্বালাতন করো কেন? শান্তিতে চুলে একটু কালারও করতে পারবো না। ইতালি এসেছি, যদি একটা ইটালিয়ান পটিয়ে একলা থেকে দোকলা না হই, সমাজে আমার মান সম্মান কিছু থাকবে? সম্মানটা ছিল কবে ভাই? ভ্রুকুচকে মুখ বাঁকিয়ে অভিমানের ভং ধরল নিহাত। তাতে মৃদু হাসির রেখায় আবর্তিত হলো আসমানের অধর যারা। মুহূর্তেই গোসা ভেঙে তার
হাতে নিজের মোবাইল ধরিয়ে নিহাত ছুটল সড়কের প্রান্তে। জলদি ভিডিওটা করে দাও। অপ্রস্তুত হয়ে পড়া আসমান এক মুহূর্তে ফ্যাল করে তাকিয়ে থেকে দেখলো স্ক্রিনে কাউন্টডাউন চলছে। তাই জলদি ব্যাগ রেখে ফোন ধরলো, ইশারায় নিহাতকে জানালো যে ভিডিও অন হয়েছে। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টুইসডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে টাই উদ্রিলাকে, থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেটা প্রিয়াকে, দিল তো দেইনি কারুকে। ছোট ঠোঁট চেপে ফেললো আসমান, যদিও প্রকাশ হতে দিচ্ছে না, কিন্তু নীরব হাসির দমকে তার হাত মৃদু কাঁপছে। গানের সঙ্গে নিহাদের নাচটা দেখার মতন, শাহরুখ খানের মতন পোজ দিয়ে এগিয়ে আসছে সে। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। হ্যাঁ, অভাবনীয় ঘটনা ঘটল অন্তিম মুহূর্তে। পাশ দিয়ে হেঁটে যাওয়া এক ইটালিয়ান তরুণী হঠাৎই ভিডিওর ফ্রেমের ঢুকে পড়ল। নিহাত বাধা তো দিলই না, বরং মেয়েটির হাত চেপে ধরে কাছে টেনে ঘুরিয়ে দিল। এক হাত কোমরে রেখে ছুকে শেষ করলো সে ভিডিওটি। মেয়েটিও যেন বিষয়টিতে ভীষণ মজা পেয়েছে, উৎফুল্ল হয়ে হাসল। গানের অর্থ সে বুঝেনি, তবুও এক কাকতালীয় ঘটনায় অংশগ্রহণ করে তার চেহারায় চাঁদের হাট খুলেছে যেন। এই বেলা, সৌবেলো উভয় ইটালিয়ান বাক্য বিনিময় জগতে সব থেকে নির্বোধ অভিব্যক্তি নিয়ে তাকিয়ে থাকলো আসমান। দুই আঙুলে ছোঁচ ছুঁয়ে ফ্লাইং কিস উড়িয়ে এলো নিহাত। রমণীয় একগাল হেসে ধরল ভিন্ন পথ। আসমানের কাছে পৌঁছে বাঁকা হাসি হাসল সন্তুষ্ট নিহাত। দেখলে ওই রোমিওর ক্যালমা? রুমে পা রেখে 1 উইকেট ডাউন, একেবারে বোল্ড আউট। ভারতীয় বাংলা সিনেমা দেখা বন্ধ করো। ইস, কেন? তোমার বদলে কাউকে গুরু মানি বলে জলে নাকি? শিরায় শিরায় রক্ত, নিহাত দেবের ভক্ত। শেষ থেকে শুরু, দেব নিহারের গুরু। গুরু গেল পালিয়ে, নিহাত চর খেলো ঠাঁটিয়ে। এক ধাক্কায় তাকে সামনে থেকে সরিয়ে হনহন করে এগুলো আসমান। নিজেকে তার হাসির পাত্র অনুভূত হচ্ছে। পিছনে নিহাত উচ্চ শব্দে খিলখিল করে হাসতে হাসতে পিছু নিল তার। গাড়ির বাইরে আগে থেকে প্রস্তুত ছিল। উভয়ে চড়ে বসতেই পাড়ি জমালো আস্তানার উদ্দেশ্যে। বিছানায় পড়ে পড়ে মরার মতো ঘুমাচ্ছে নিহাত। জেট ল্যাগের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। তার নিদ্রাভঙ্গ করার প্রচেষ্টা চালালো না আসমান। একটি ধবধবে সাদা টি শার্ট গায়ে জড়িয়ে তার উপর লেদার জ্যাকেট টেনে চুপচাপ বাইরে বেরিয়ে পড়ল। রোমের দক্ষিণ প্রান্তে তুলনামূলক নির্জন এক স্থানে আবাসনের ব্যবস্থা করা হয়েছে তাদের। একটি ছোট্ট একতলা বাড়ি, আশেপাশে হাত 30 দূরে আরও কিছু এমন বাড়ি রয়েছে যার বেশিরভাগই বর্তমানে ফাঁকা পড়ে আছে। প্রায় শূন্য সড়ক ধীরে ধীরে এগোতে থাকলো আসমান। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, শুধু নিজের মস্তিষ্কে ধার দিয়ে চিন্তা জগৎকে পরিব্যাপ্ত করার উদ্দেশ্যে এই গন্তব্যহীন যাত্রা। অবশেষে মাস পেরিয়ে এসে ইতালিতে পৌঁছে গিয়েছে। এই ঐতিহাসিক খ্যাতি সম্পূর্ণ রোমের বুকে অবস্থান করেছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের টার্গেট বিলাল রেমান। নেহায়েত ফেলা করার ব্যক্তিত্ব নয় সে, যথেষ্ট প্রতিপত্তি রয়েছে ইতালি কিংবা বাংলাদেশ জুড়েও। হাতে তথ্য থাকলেও তা যথেষ্ট নয়। আসমানকে নিজে পরিকল্পনা করে এগোতে হবে, একটু একটু করে। নিহাতকে এই মিশনে যুক্ত করার ইচ্ছে না থাকলেও শেষমেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। সেটি পরীক্ষা শেষ হয়েছে মাত্র 2 দিন আগে। ভার্সিটির লম্বা ছুটি মিশনের পেছনে ব্যয় করা সম্ভব অনায়াসে। একেবারে একলা আধারে হাসে সময় নষ্টের তুলনায় সহযোগিতা গ্রহণ শ্রেয়। নিহত অবশ্য সম্পূর্ণ মিশনের সম্পর্কে এখনো ভালো মতো কিছুই জানে না। তাকে তার কাজ আসমান বুঝিয়ে দিবে নিজের পরিকল্পনা পোক্ত করার পর। আবহাওয়া আজ মৃদু মেঘাচ্ছন্ন। বিকালের মুহূর্ত। দিবাকর ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম প্রান্তে। এক গুমট মাখানো ধূসর আভায় সে সিক্ত করে চলেছে ধরিত্রীকে। নির্জন প্রান্ত পেরিয়ে শহরে এলাকায় প্রবেশ করে আশেপাশে বহু প্রাচীন স্থাপত্য শৈলী নজরে পড়েছে। এই শহর জুড়ে রয়েছে ঐতিহ্য, ইতিহাস, স্থাপত্য, চিত্রকর্ম এবং জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির মতন জগৎ বিখ্যাত কিংবদন্তির জন্মস্থান যে ইতালিতে, তাকে কিছুটা ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ তো হতেই হয়। আশেপাশে মানুষজন হাঁটছে একা কিংবা সঙ্গী সমেত, কেউ আপন নিরিবিলিতে, কেউ বা শখের প্রাণী
পোষা প্রাণীকে নিয়ে বেরিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ আস্বাদনে। আসমান নির্বিকার দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখলো সবই। তার মস্তিষ্ক জুড়ে বসে থাকলো চিন্তার ধরা পাকড়। বেলাল রেমান পর্যন্ত কিভাবে পৌঁছানো সম্ভব হতে পারে? নিশ্চয়ই নিজেকে এতটাও অনিরাপদ রাখবে না। কেবি গ্রুপের সঙ্গে পাঙ্গা নিয়েছে, তার অর্থ ভবিষ্যতের ঘটনাবলী নিশ্চয় উপলব্ধি করেছেন। সেক্ষেত্রে সম্পূর্ণ অজ্ঞাতভাবে কিভাবে তার অফিস কিংবা বাড়ি পর্যন্ত? আপনার কণ্ঠস্বর কিন্তু চমৎকার। সহসাই থমকে গেল আসমানের পদক্ষেপ। নিজের জায়গা বরফখণ্ড হয়ে দাঁড়িয়ে থাকলো সে। এটা কি হলো? এত গুরুত্বপূর্ণ চিন্তার সময় এই কণ্ঠস্বরের অতর্কিত হস্তক্ষেপ মস্তিষ্কে কেন ঘটলো? অজান্তেই নিজের কান চেপে ধরল আসমান। কি হয়েছে তার? কবে থেকে এতটা অবাধ্য হলো তার অন্তর? গুলশানের পাবলিক রেস্টরুমের ঘটনাটির 1 মাসেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। জাপানিজ রিপোর্টার কাইতো হত্যাকাণ্ড দেশের অঙ্গনে তোলপাড় চালিয়েছে, যার ভুক্তভোগী হিসেবে কেবি গ্রুপের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় দেউলিয়ার পথে। সবকিছু চিত্রের মতন স্পষ্ট, কোথাও কোনো ফাঁক ফোকর রাখেনি আসমান। কিন্তু এত যথার্থতার ভিড়েও তার হৃদয় অবাঞ্ছিত দাগের ন্যায় রয়ে গিয়েছে এক অপ্রত্যাশিত কথোপকথন। কখনো স্বপ্ন হয়, কখনো না অতি গুরুত্বপূর্ণ কাজের মাঝে ওই মধুর কণ্ঠস্বর বারংবার তাড়িয়ে বেরিয়েছে আসমানকে। আপন চিত্তকে নিয়ে নিজেই প্রশ্ন ছুড়েছে সে। এক নারী কণ্ঠের প্রতি প্রগাঢ় অনুভূতির পরিণতি কখনো সুখকর হতেই পারে না। এক অদেখা অপরিচিতা শুধুমাত্র কণ্ঠস্বরের জাদুতে কিভাবে সে আচ্ছন্ন হতে পারে এই পাথর, এই হৃদয়কে? এই কেমন অনুভূতি? আসমান তো ভেবেছিল কারো প্রতি কোনোদিন অনুভূতি সৃষ্টি করা তার অন্তরের পক্ষে সম্ভব নয়। ভাগ্য তাকে এক অনিশ্চিত দোটানায় কেন ফেলল? বেশি ভাবছো আসমান, অতিরিক্ত চিন্তা করছো। অনুভূতি অপ্রয়োজনীয়, 2 দিনের উত্তেজনা, অতঃপর ধ্বংস। অন্তরের বাণী প্রতিধ্বনি হয়ে চলল মস্তিষ্ক জুড়ে। এসব ভাবার সময় কিংবা প্রয়োজন কোনোটাই নেই তার জীবনে। কয়েক মিনিটের কথোপকথন কখনো পুনরায় কাকতালীয় সাক্ষাতের উদ্ভব ঘটাতে পারে না। বাস্তব জীবন এটি শেক্সপিয়ারের লিখিত ড্রামার প্লট নয়। মাথা ছেড়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে পুনরায় হাঁটতে থাকলো আসমান। পাশে একটি পার্ক, ওপাশে একটি মাঝারি আকৃতির লেক প্রবাহমান। হাঁটতে হাঁটতে সরু পথের একদিকে দণ্ডায়মান অচেনা প্রজাতির উদ্ভিদ এবং কালো পাথরের তৈরি গ্রিক দেব দেবীদের মূর্তিগুলো নজরে পড়ল তার। মৃদু এক শীতল বায়ু খেলে গেল, কিঞ্চিত শিহরণ তুলো তার শরীর জুড়ে। ভাগ্য যেন ভ্রুকুটি করলো আসমানকে। বাস্তব জীবন ড্রামার প্লট নয়, তবে কি ড্রামা বাস্তবতা হতে উৎসাহী নয়? এই জগৎ বড়ই রহস্যময়। সবচেয়ে অসম্ভব ঘটনা এই জগতে অহরহ ঘটে, যার কারণে মানব জাতি এর একটি নাম সৃষ্টি করতে বাধ্য হয়েছে, কাকতালীয়। অতর্কিতে কণ্ঠ কুঠুরে ভেসে এলো গিটার এবং তালে তালে করতালি মূর্ছনা। অতঃপর অসম্ভব এক সুরেলা কণ্ঠস্বর। আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গয়া, বিনোদ বেনির জোরিন ফিতায়, আন্ধা ইশক মেরা কাস গয়া। মেলি মাধুর্যপূর্ণ কণ্ঠটি যেন সমগ্র অঙ্গ জুড়ে প্রশান্তির আবহ ছড়িয়ে দিল। ইতালির প্রান্তরে নজরুল গীতি এক নারী গায়িকা সঙ্গীতের প্রবাহ যেন আসমানের পাথর অন্তরে জোরপূর্বক চির ধরিয়ে প্রবেশ করলো। অভ্যন্তরে অদ্ভুত পরিচিতি ঠেকছে এই কণ্ঠ। এমন এমন সুধাপর্ষণ আসমানের কর্ণগহ্বরে ওই একবারই হয়েছিল। ঝট করে ঘুরে গেল সে। স্বয়ংক্রিয়ভাবে পজিবল তাকে নিয়ে চলো সঙ্গীতের উৎসের সন্নিকটে। বিকেলের আভায় পার্কের বেঞ্চের আশেপাশে ঘাসে বিছানো ভূমিতে বসে তরঙ্গ খেলায় মেতেছে একদল তরুণ তরুণী। সকলের মাঝে নজর কাড়া ঠেকলো এক মাত্র বাঙালি রমণীকে। শুভ্র বর্ণের এক শাড়ি পরিহিত অবস্থায় ভূমিতে আঁচল এলিয়ে সঙ্গীতের সুর সৃষ্টিতে মগ্ন সে। দীঘল কুচবর্ণ কেশ, তার পিঠ ছড়িয়ে উর্মিমালার ন্যায় ছড়িয়ে পড়েছে ভূমির আঁচলের উপর। কানে গুজে রাখা শুভ্র গোলাপের অংশখানি পেছন থেকে স্পষ্ট প্রদর্শিত হচ্ছে। দিবাকরের তৃপ্তি ছুঁয়ে গিয়েছে তার সর্বাঙ্গ। বায়ু প্রবাহে দূরে দুলে চলেছে তার দীঘল কেশ রাশি। তার সঙ্গে একাত্মা ঘোষণা। আপন সত্তা সম্পূর্ণ বিলীন হয়েছে আসমানের। পৃথিবীর বুকে যেন এক টুকরো স্বর্গ আপতিত হয়েছে তার। গানের প্রতিটি কোণা টান তার কোনো কালে ছিল না, কিন্তু এই সঙ্গীত তাকে আবেশিত করে তুলেছে প্রচণ্ডভাবে।
হৃদয় সম্পূর্ণ আচ্ছন্ন হয়েছে এক অনুভূতিপূর্ণ অভিপ্রায়। এই কণ্ঠস্বর এবং সেই পরিচিতা কেন বারবার 2 দিয়ে 4 মিলিয়ে চলছে তার বিহায়া অন্তর। শুধুমাত্র আসমান নয়, বরং পার্কে উপস্থিত অন্যান্য ইটালিয়ান নাগরিকও নিজেদের বিলিয়েছে এক বাঙালি রমণীর সুরের মূর্ছনায়। কয়েকজন ভিডিও ধারণ করেছে ব্যক্তিগত ফোনে, এক সুখকর মুহূর্তের স্মৃতি হিসেবে।